নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কালীপদ চক্রবর্তীর লেখা গল্প অভিশপ্ত বাড়ি। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প অভিশপ্ত বাড়ি। অনিমেষ একটা ভালো চাকরি পেয়ে দিল্লি চলে এসেছে। এসে শ্রীনিবাসপুরীর ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসে ছিল। একটা ঘর ভাড়ার জন্য অনেককে বলে রেখেছে, কারণ এখানে তো বেশি দিন থাকা যাবে না। অফিসেও অনেককে বলেছে যদি কোনো ঘর ভাড়া পাওয়া যায় জানাতে। একদিন অফিসের এক কলিগ এসে খবর দিল লাজপত নগরের একজন ব্রোকারকে, মানে প্রপার্টি ডিলারকে সে চেনে। যদি অনিমেষ রাজি থাকে তবে তাকে ফোন নাম্বার দিতে পারে। অনিমেষ যেন হাতে আকাশের চাঁদ পেল, বলল এক্ষুনি দিন। অনিমেষ ওই প্রপার্টি ডিলারকে ফোন করে জানিয়ে দিল যে আজ সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে সে তার সাথে দেখা করবে। অফিসের ছুটির পর অনিমেষ সোজা গিয়ে পৌঁছল সেই প্রপার্টি ডিলারের অফিসে। ইতিমধ্যেই অনিমেষ এতদিনে নিশ্চিন্ত হয়েছে যে দিল্লিতে ঘর ভাড়া পেতে হলে এরাই একমাত্র ভরসা। বেশিরভাগ লোকই তাই করে। অনিমেষ লক্ষ্য করল এখানে প্রায় সব লোকই বাঙালিদের দাদা বলে সম্বোধন করে, এমনকি বড়রাও দাদা বলেই সম্বোধন করেন বাঙালিদের। প্রপার্টি ডিলারের অফিসে পৌঁছতেই ভদ্রলোক অনিমেষকে খুব খাতির করে বসালেন, চা জল অফার করলেন। তারপর বললেন, দাদা, আপনাকে এই মুহূর্তে ঘর দিতে পারবো না, তবে আগামী মাসে একটা ঘর খালি হবে, সেটা দিতে পারি। না না, আমার এখনই লাগবে, যদি কিছু থাকে তো বলুন। একটু ভেবে ভদ্রলোক উত্তর দিলেন, একটা বাড়ি আছে, কিন্তু আপনি সেখানে বেশি দিন থাকতে পারবেন না। কেন বলুন তো? এর আগে ওখানে দুজন ছিল, কিন্তু থাকতে পারেনি। শুনেছি কোনো একটা সমস্যা আছে। ওই বাড়িটার দুটো ভাগ। সামনের দিকে বাড়ির মালিক, ওনার স্ত্রী এবং এক মেয়ে থাকে, আর পেছনের দিকের ভাগটা ভাড়া দেন। তাই ওই জায়গায় আপনাকে পাঠাতে চাই না। কি সমস্যা আছে? ভূত টুতের কথা বলছেন কি? আমি ওসবে বিশ্বাস করি না। আমি গ্রামে থাকাকালীন রাত বিরেতে অনেক মরা পুড়িয়েছি, শ্মশানে গেছি, ওসবে আমি ভয় পাই না। এ প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি। আমাদের পাড়াতে মেটে পুকুরের পাশে একটা বাড়ি পরিত্যক্ত হিসেবে অনেক দিন পড়েছিল। বাড়ির মালিক বিদেশে চলে গিয়েছিলেন, পরে ঠিক করেন বিক্রি করে দেবেন। কিন্তু এর মধ্যেই শুরু হলো এক ব্যাপার। চারিদিকে রটে গেল যে ওই বাড়িতে ভূতেরা থাকে। প্রতিদিন রাতে বাড়ির ছাদে প্রদীপ জ্বলতে দেখা যায়। বাড়ি তো তালা দেওয়া, তাহলে কে এই প্রদীপ জ্বালায়? এসব ভূতের কাণ্ড। অনেকেই রাতে ওই প্রদীপের আলোও দেখেছেন, আমিও দেখেছি। তখন আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম এই ভূতকে দেখতেই হবে। তাই রাতের অন্ধকারে কয়েকজন মিলে ওত পেতে রইলাম, এবং শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটিত হলো। এটা ছিল পাশের বাড়ির লোকের কাজ। তারা চাইতো না যে ওই বাড়িটা অন্য কেউ কিনুক। ভূতের ভয়ে অন্য কেউ না কিনলে তারা সস্তায় ওই বাড়িটা মালিকের থেকে কিনতে পারবে। তাই রাতের বেলা ছাদ টপকে পাশের ছাদে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসতো ভূতের ভয় দেখাতে, আর লোকের কাছে প্রচার করে দিয়েছিল যে ওই বাড়িতে ভূত আছে। তাই আমি ওসব নিয়ে ভাবি না। হাসতে হাসতে বলল, সবচেয়ে মজার কি জানেন? সবাই ভূতের ভয় দেখায়, কিন্তু কেউ দেখেছেন বলে এখনো শুনিনি। ঠিক আছে, আপনি যখন রাজি তখন আপনি ওখানে চলে যান।
পরে কিন্তু আমাকে দোষ দেবেন না। বাড়ির মালিককে আমার কথা বললেই উনি আপনাকে ঘর দেখিয়ে দেবেন। বাড়ির ঠিকানা ও মালিকের নাম এই কাগজে লিখে দিলাম। বলে একটা কাগজে ঠিকানা লিখে অনিমেষের হাতে দিয়ে দিলেন। পরের দিন রবিবার ছিল, তাই সকালবেলা ও পৌঁছে গেল ওই ঠিকানায়। দিল্লিতে এসে অনিমেষ একটা কথা শুনেছে যে এখানে কারো বাড়িতে গেলে সকাল 11টার আগে যাওয়া নাকি সবাই পছন্দ করেন না। তাই অনিমেষও বাড়ির খোঁজে গিয়ে পৌঁছলো 11টার পর। কলিং বেল টিপতেই এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। অনিমেষ বাড়ি ভাড়ার কথা বলতেই ভদ্রলোক এমন ভাবে তাকালেন যেন অভাবনীয় কিছু শুনছেন। ভদ্রলোক অবাঙালি, হিন্দিতেই বললেন, ভেতরে আসুন। আগে আমাকে প্রপার্টি ডিলার পাঠিয়েছেন ঘর দেখার জন্য। ভদ্রলোক তাকে ঘর দেখাতে নিয়ে গেলেন ভেতরে। ঘরের ভেতরে ঢুকেই দেখল কতগুলো সুন্দর অয়েল পেন্টিং ঘরের দেওয়ালে লাগানো। অনিমেষের মনটা খুশিতে ভরে গেল। ছবিগুলো যেন জীবন্ত, মনে হচ্ছে যেন কথা বলছে। অনিমেষ জানে দিল্লিতে ভাড়া অ্যাডভান্স দিতে হয়। অনেকে তো আবার পাগড়ি চায়, অর্থাৎ একসাথে কয়েক মাসের টাকা দিয়ে দিতে হয়। তাই বলল, আমাকে কত অ্যাডভান্স দিতে হবে? আমি কালই শিফট করতে চাই। আমার কাছে খুব একটা জিনিসপত্র নেই, তাই কাল শিফট করতে অসুবিধে হবে না। আপনাকে ভাড়াটা কি এখন দেব? এখন দিতে হবে না, দু একদিন পরে দিলেও হবে। আপনি আগামীকাল আসুন, তারপর দেখা যাবে। অনিমেষ বেশ একটু অবাকই হলো, কারণ শুনেছে এখানে কেউ অগ্রিম ছাড়া বাড়ি ভাড়া দেয় না। যাক, ভদ্রলোক হয় খুব ভালো, নয় একটু বোকা। ছোটবেলা থেকেই অনিমেষ সাসপেন্স একটু পছন্দ করে। ভদ্রলোকের কথায় স্পষ্ট একটা রহস্যের গন্ধ যেন পাচ্ছিল। সে এক কথায় রাজি হয়ে গেল। অনিমেষ যখন ভদ্রলোকের সাথে কথা বলায় ব্যস্ত, তখন এক ফাঁকে তার পেছনে এসে দাঁড়িয়েছে একটি মেয়ে। বয়স খুব বেশি হলে 24-25 হবে। মেয়েটির মধ্যে একটা অদ্ভুত আকর্ষণীয় ক্ষমতা আছে। প্রথম দেখাতেই অনিমেষের খুব ভালো লেগে গেল। মেয়েটি দেখতে খুবই সুন্দরী। পরের দিন জিনিসপত্র নিয়ে অনিমেষ পৌঁছে গেল নতুন বাড়িতে। ঘরটা একটু গুছিয়ে নিতে সময় লাগলো, তাই একটু ক্লান্তও লাগছিল। বিছানায় শুয়ে ঘরের মধ্যে টাঙানো অয়েল পেন্টিংগুলোর দিকে তাকিয়ে খুবই আশ্চর্য হচ্ছিল। অনিমেষ একটু একটু স্কেচ করতে পারে, তাই ওর খুব জানতে ইচ্ছে করছিল সেই শিল্পীর নাম। সেদিন রাতে খাওয়া দাওয়া করে শুতে যাওয়ার আগে তার অদ্ভুত এক অনুভূতি হলো। মনে হলো কে যেন তার জানালার বাইরে থেকে তার উপর নজর রাখছে। তার দীর্ঘশ্বাসের মতো লম্বা শ্বাস ছাড়ল কেউ। একবার নয়, বেশ কয়েকবার। ভাবল হতে পারে তার মনের ভুল। বাইরে হয়তো খুব জোরে বাতাস বইছে, এটা তার আওয়াজ হবে। নিজেই নিজের মনকে সাহস জুগিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই দরজায় কড়া নাড়ার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। দেখল ওর সামনে গতকালের সেই মেয়েটি, অর্থাৎ বাড়িওয়ালার সেই সুন্দরী মেয়েটি তার সামনে এসে উপস্থিত। মেয়েটিকে দেখে কি বলে কথা শুরু করবে অনিমেষ ভেবে পাচ্ছিল না, তাই হঠাৎই জিজ্ঞাসা করে বসল, ঘরের ভেতরে এই ছবিগুলো কার আঁকা? খুব সুন্দর লাগছে ছবিগুলো। এই ঘরেই একজন থাকতো, এখন নেই, তারই আঁকা। হেয়ালির সুরে বলল মেয়েটি। আপনার নামটা জিজ্ঞেস করা হয়নি, আপনার নামটা যদি বলেন। প্রিয়া। বাহ, বেশ সুন্দর নাম তো। প্রিয়ার কণ্ঠে ও চেহারায় অস্বাভাবিক কিছু আছে। চোখে চোখ রাখা বেশ কঠিন, কেমন যেন ঘোর লাগে। সম্মোহন নাকি? অনিমেষ লেখক বা কবি নয়, হয়তো প্রিয়ার কণ্ঠস্বর, ভ্রুভঙ্গির নিখুঁত বর্ণনা দিতে পারত তাহলে। অনিমেষ নিমেষেই বুঝে নিল প্রিয়ার সাথে
এই শিল্পীর কোনো না কোনো যোগসূত্র আছে। অনিমেষের মন হঠাৎই একটু জেদি হয়ে উঠল। পুরো সত্যিটা তাকে জানতেই হবে। এখন নেই মানে? ভদ্রলোক এখন কোথায় থাকেন? ভদ্রলোকের সাথে দেখা করতে খুব ইচ্ছে হচ্ছে। কারণ একটা কথা বলতেই হবে, উনি খুবই ভালো শিল্পী। নয়তো এমন সব ছবি আঁকা সম্ভব নয়। বললাম তো, এখন আর তার সঙ্গে দেখা করা সম্ভব নয়। উনি আর ইহজগতে নেই। উনি কি করে মারা গেলেন জানেন কি? জানি। মৃদু গলাটা একটু ঠিক করে নিয়ে বলল, খুব ভালো ছবি আঁকতো সে। অনিমেষের মনে হলো নিশ্চয়ই এই প্রিয়ার সাথে ওই শিল্পী ভদ্রলোকের কোনো সম্পর্ক ছিল। পরিবার হয়তো তাতে সায় দেয়নি। শুধু তাই নয়, হয়তো ওর মা বাবা কিছু খারাপ করে থাকবে। কারণ প্রিয়ার গলায় বেশ একটা সহানুভূতির সুর শোনা যাচ্ছিল। চোখ দুটো ছলছল করছিল। সহানুভূতির সুরে অনিমেষ বলল, কিছু মনে করবেন না, ঘটনাটা আমার সাথে শেয়ার করতে পারেন। তাতে আপনার মনের ভার কিছুটা কমতে পারে। ভদ্রলোকের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাই তো? আপনি ঠিক ধরেছেন। ওরা বলল সন্দীপ নাকি সুইসাইড করেছে, কিন্তু আমি জানি ও এই কাজ করতে পারে না। আমাকে ঘিরে ওর কত স্বপ্ন ছিল। বলেছিল আমাকে নিয়ে শিগগিরই এখান থেকে চলে যাবে, অন্য কোথাও চলে যাবে। দুজনে মিলে একই ছাদের নিচে থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। প্রস্তুতিও চলছিল। হঠাৎ একদিন সকালে চা দিতে গিয়ে দেখি সন্দীপ খাটে উপুড় হয়ে পড়ে আছে, মুখে ফিনাইলের গন্ধ। আপনিই বলুন, ছেলেরা কখনো এত ভীতু হয় যে ফিনাইল খেয়ে আত্মহত্যা করে? এতটা কাপুরুষ সন্দীপ ছিল না। ওর মনের জোর ছিল অপরিসীম। আমি ওকে চিনতাম। ওরা সব ভুল বলেছে আমাকে। সন্দীপকে খুন করা হয়েছে, তারপর ফিনাইল ঢেলে দিয়েছে মুখে। কে মেরেছে বলে আপনার মনে হয়? প্রিয়া ক্লান্ত স্বরে বলল, থাক না ওসব, শুনে কি লাভ? সব শেষ হয়ে গেছে। সন্দীপের চলে যাওয়াতে আমি শেষ হয়ে গেছি। জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়া। অমনি অনিমেষের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। এই তাহলে মাঝরাতে জানালার ধারে দীর্ঘশ্বাসের আসল রহস্য। এরপর কিছুক্ষণ নীরবতা চলল। প্রিয়ার চোখ ছলছল করছে। অনিমেষ ভাবছে, এবারে কি তাহলে প্রিয়া আবেগে দুঃখে কেঁদে ফেলবে? পরক্ষণেই বুঝতে পারল যে তা নয়। এতদিনে প্রিয়া চোখের জল আটকাতে শিখে গেছে। প্রিয়া নরম সুরে বলল, এই ঘরটা আপনি ছেড়ে দিন। এই ঘর অভিশপ্ত। প্লিজ চলে যান। আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না। অভিশপ্ত ঘর? আপনি এসব বিশ্বাস করেন মিস প্রিয়া? না মানে, আমি এই ঘরে সন্দীপ ছাড়া আর কাউকে ভাবতে পারি না। বলেই প্রিয়া ঘর ছেড়ে চলে গেল ধীর পায়ে। অনিমেষও অফিসে বেরিয়ে গেল। বাইরেই ব্রেকফাস্ট ও লাঞ্চ করে নেবে। কিন্তু মাথার মধ্যে প্রিয়ার কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। কি করবে ও ভেবে উঠতে পারছিল না। অনিমেষ সন্ধ্যার পর বাইরে থেকে রাতের ডিনার করে বাড়ি ফিরল। কিন্তু রাতে ভালো করে ঘুমোতে পারল না। শুধু দীর্ঘশ্বাস নয়, সন্দীপ এখন ফিনাইলের গন্ধটাও পেতে শুরু করেছে। ফিনাইলের ঝাঁঝালো গন্ধে গুমোট চারপাশটা। দু চোখের পাতা এক হলো না। চোখ বুঝলেই সন্দীপের কথা মনে আসছিল। একজন শিল্পীকে ওরা মেরে ফেলল। শিল্পীর অপরাধ ছিল প্রিয়াকে সে ভালোবেসেছিল। ওরা কি জানে না ভালোবাসার বাস হৃদয়ে, মগজে বা টাকা পয়সায় নয়? পরের দিন অফিস থেকে ফেরার পথে সন্দীপ দেখা করতে গেল সেই প্রপার্টি ডিলারের দোকানে।
যে তাকে এই বাড়িটার খোঁজ দিয়েছিল। সেখানে পৌঁছে ভদ্রলোককে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি ওই বাড়িটার সম্পর্কে কি জানেন আমাকে বলুন তো। আমি এত তাড়াতাড়ি হেরে যাওয়ার পাত্র নই। দেখুন, শিল্পী সন্দীপবাবুর মৃত্যুর পর ওই বাড়িতে একজন ভাড়াটে দিয়েছিলাম, কিন্তু কি আশ্চর্য, সে একদিন রাস্তায় গাড়ির তলায় চাপা পড়ে মারা গেল। মৃত্যুর আগে নাকি সে বলেছিল যে ভূত তাড়া করেছিল তাকে। এরপরে একজন শিক্ষিত ইঞ্জিনিয়ারকেও পাঠিয়েছিলাম, কিন্তু সেও নাকি মারা গেছে। তার মৃত্যুটা আজও রহস্যাবৃত। ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোক একদিন এসে আমাকে বলেছিলেন যে প্রিয়া নামে বাড়িওয়ালার মেয়েটি নাকি তাকে ওই বাড়ি ছেড়ে দিতে বলেছিল, কিন্তু উনি ছাড়েননি। উনিও ভূত প্রেতে বিশ্বাস করতেন না। ওই ভদ্রলোকের দেহটা পাওয়া গিয়েছিল লাজপতনগর সেন্ট্রাল মার্কেটের কাছে। ওর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছিল হার্ট ফেলিয়ার। এর কারণ আজও অনেকের কাছেই অজ্ঞাত। অনেকের অনুমান সন্দীপের প্রেতাত্মা তাকে এমন ভয় দেখিয়ে দিয়েছে যে মাঝরাতে পালাতে গিয়ে পড়ে গিয়ে তার হৃদযন্ত্র হঠাৎই বন্ধ হয়ে যায়। তাই বলছি, আপনি বাড়িটা ছেড়ে দিন। আমার ইচ্ছেও ছিল না আপনাকে ওখানে পাঠানোর। জেদ ধরলেন তাই পাঠিয়েছি। এ কথা শুনে অনিমেষ ঠিক করল খুব শীঘ্রই সে বাড়িটা পাল্টে ফেলবে। প্রপার্টি ডিলারকেও বলল একটা বাড়ি খুঁজে দিতে। তারপর বেরিয়ে পড়ল সেখান থেকে। কিন্তু অনিমেষ মনে হয় সিদ্ধান্ত নিতে একটু দেরিই করে ফেলেছিল। ফলে যা হওয়ার তাই হলো। সে রাতেই অনিমেষ নাকি কিসের ছায়া দেখে আর্তচিৎকার করেছিল। এরপর দেওয়ালের ছায়ামূর্তি নেমে আসে তার ঘাড়ে। এক চিৎকারে মগজের নাট বল্টু সব ঢিলে হয়ে গেল ওর। অনিমেষ এখন শুধু বিড়বিড় করে বলতে থাকে প্রিয়ার নাম, আর বলে, সন্দীপ মরেনি, তাকে খুন করা হয়েছে। এরপর অফিসের লোকেরা মিলে তাকে ভর্তি করে দিল শাহদারা মেন্টাল হসপিটালে। প্রপার্টি ডিলারের আফসোস, অনিমেষ যদি তার কথা শুনে ওখানে না যেত তাহলে এই অবস্থা হতো না। নিজেকেও তার কেমন অপরাধী লাগছে। তাই ঠিক করলো নিজে আর কাউকে ওই বাড়িতে কখনো ভাড়া নেওয়ার জন্য পাঠাবে না। শেষ পর্যন্ত অনিমেষ এখন শাহদারা মেন্টাল হসপিটালের স্থায়ী বাসিন্দা। প্রিয়ার কষ্ট, লোকটা শেষ পর্যন্ত পাগলই হয়ে গেল। ওই অভিশপ্ত ঘরে ওর বুড়ো বাবা আর কতজন মানুষকে ডেকে এনে আরো বিপদের মধ্যে ফেলবে।